বাংলার বুকে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্য। ঠিক তেমনই এক বিস্ময়কর ইতিহাসের সাক্ষী নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, যা শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পাহাড়পুর বৌদ্ধবিহার, যা সোমপুর বিহার নামেও পরিচিত, এই বিহারটির অবস্থান রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। আজ থেকে প্রায় 1200 বছর আগে বাংলার বুকে গড়ে উঠেছিল এক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় সোমপুর মহাবিহার। এটি ছিল জ্ঞান, দর্শন আর বৌদ্ধ সাধনার এক জ্যোতির্ময় তীর্থভূমি। কিন্তু কালের প্রবাহে এই মহাবিহার একসময় ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে যায়। তার গৌরবময় ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল অজানা, নিঃশব্দে হারিয়েছিল বিস্মৃতির অতলে। চলুন ফিরে যাই সময়ের নদী পেরিয়ে সেই হারিয়ে যাওয়া সভ্যতার কাছে। অষ্টম শতাব্দী, তখন বাংলায় শাসন করেছেন পাল রাজবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক আর বিদ্যাচর্চায় গভীর আগ্রহী। তিনি নির্মাণ করেছিলেন এই সোমপুর মহাবিহার, যা ইতিহাসবিদদের মতে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। তখনকার বাংলাকে বলা হতো পুণ্ড্রবর্ধন, যার কেন্দ্র ছিল আমাদের নওগাঁর এই পাহাড়পুর অঞ্চল। এখানে পুণ্ড্রনগর, কটিবর্ষ ও গোমতী নদীর সংযোগে গড়ে তুলেছিল এক সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। ধর্মপাল চেয়েছিলেন এখান থেকেই ছড়িয়ে পড়ুক বুদ্ধের আলো। সোমপুর মহাবিহার আকারে ছিল একটি বিশাল চতুষ্কোণ কাঠামো। চারদিক ঘিরে ছিল 177টি কক্ষ, যেখানে বাস করতেন ভিক্ষু ও শিক্ষকরা। কেন্দ্রে ছিল একটি 30 মিটার উঁচু বিশাল মন্দির, যার গঠন ছিল কিরাঙ্গনাকৃতি ও স্তূপধর্মী। পোড়ামাটির ফলকে খোদাই করা আছে বিভিন্ন দেবদেবী, পুষ্পলতা, মানুষ ও জীবজন্তুর ছবি, যা তার সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনচিত্র তুলে ধরে। আমার সামনে যেই ছোট ছোট কক্ষগুলি দেখতে পাচ্ছেন, একদম সারিবদ্ধতায় এই পাহাড়পুর বৌদ্ধবিহারের চতুষ্কোণেই রয়েছে। এটা সে সময় ছিল ভিক্ষুদের কক্ষ, অর্থাৎ জ্ঞান চর্চাকারীদের কক্ষ। মন্দিরের চারপাশে ছিল রান্নাঘর, স্নানাগার, শৌচাগার এবং স্তূপ। পুরো প্রতিষ্ঠানটি যেন ছিল এক স্বয়ংসম্পূর্ণ ধর্ম ও শিক্ষানগরী। সোমপুর ছিল শুধু বাংলার নয়, গোটা এশিয়ার এক বিদ্যা কেন্দ্র। ইতিহাসবিদ তরনাথ তিব্বতী ও চৈনিক পরিব্রাজকরা উল্লেখ করেন, চীন, তিব্বত, মায়ানমার সহ অনেক দেশের বৌদ্ধ ভিক্ষুরা ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে এখানে আসতেন। এটি ছিল নালন্দা ও বিক্রমশিলার একটি শাখা, তবে নিজস্ব আভিজাত্য নিয়েই গড়ে উঠেছিল। এই বিহারকে অনেকেই বলেন বাংলার নালন্দা। এই বিহারের অধ্যয়ন ছিল ধর্ম, যুক্তিবিজ্ঞান, ভাষাতত্ত্ব ও চিকিৎসা শাস্ত্র। কিন্তু সোমপুরের এই গৌরব চিরকাল টিকল না। 1100 শতকের পর থেকে শুরু হয় এর পতন। প্রথমে স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, পরে আসে বহিরাগত শাসকদের লুট ও ধ্বংসযজ্ঞ। আমি ইতিহাসকে ধর্মের চশমায় না দেখে একজন এক্সপ্লোরার হিসেবে দেখছি। 1300 শতকে মুসলিম সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খলিজ বঙ্গ জয় করতে এসে আক্রমণ চালান বাংলার বিখ্যাত জ্ঞান কেন্দ্রগুলোর উপর। নালন্দা, উদন্তপুরী এবং সোমপুর মহাবিহার ছিল তাদের প্রধান লক্ষ্য। ইতিহাসবিদদের মতে এই আক্রমণে হাজার হাজার পাণ্ডুলিপি, বৌদ্ধ মূর্তি ও বেশ কিছু নিদর্শন পুড়িয়ে ফেলা হয়। গণহত্যার শিকার হন শত শত বৌদ্ধ ভিক্ষু। যদিও সোমপুর ধ্বংসের সম্পূর্ণ দায় সরাসরি বখতিয়ারের উপর চাপানো যায় না, কিন্তু এটি এক বৃহৎ সাংস্কৃতিক বিপর্যয়ের অংশ ছিল, যা বৌদ্ধ ঐতিহ্যের অবসান ডেকে আনে। বর্তমানে পাহাড়পুর বৌদ্ধবিহারের যে দৃশ্যটি আপনারা দেখছেন, এই বিহারটি কিন্তু সবসময় এখনের মতো ছিল না। এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন আজকের দিনে আর খনন কাজ শুরু হওয়ার কয়েকশো বছর আগে সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার কেমন ছিল। চলুন এবার জেনে আসি পাহাড়পুর খননের ইতিহাস এবং এখানে আবিষ্কৃত নিদর্শন সমূহ। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা পুরো উপমহাদেশে নানা ধরনের জরিপ কাজ শুরু করেন। এই ধারাবাহিকতায় পূর্ব ভারতে জরিপ চালাতে আসেন বুকানন হ্যামিল্টন। ধারণা করা হয় 1807 থেকে 1812 সালের মধ্যে তিনি পাহাড়পুর পরিদর্শন করেন, আর এটাই ছিল এই স্থানে প্রথম কোনো প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ। এরপর এই প্রত্নস্থল দেখতে আসেন ওয়েস্টম্যাক্ট। তারা দুজনই দেশে ফিরে নিজেদের অভিজ্ঞতা লিখে প্রকাশ করেন বিভিন্ন পত্রপত্রিকায়। এই লেখাগুলো পড়েই অনেকের আগ্রহ জাগায়।
1879 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি নিজে পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি বুঝতে পারেন এখানে একটি বড় প্রত্নতাত্ত্বিক সম্ভাবনা লুকিয়ে আছে। তাই তিনি পাহাড়পুর ব্যাপকভাবে খনন কাজ চালাতে আগ্রহী হন, কিন্তু তখনকার জমির মালিক বলিহার জমিদার এই কাজে বাধা দেন। ফলে কানিংহাম বাধ্য হয়ে শুধুমাত্র কেন্দ্রস্থলের সামান্য অংশ আর বিহারের শীর্ষভাগের কিছুটা খনন করে থেমে যান। এই সামান্য খননের মধ্যেই তিনি একটি বর্গাকৃতির ইমারত আবিষ্কার করেন, যার চারপাশে বেরিয়ে থাকা অংশ ছিল। তার দৈর্ঘ্য ছিল 22 ফুট। পরবর্তীতে 1904 সালের প্রত্নতত্ত্ব আইনের অধীনে সরকার এই স্থানকে গুরুত্বের সঙ্গে নেয়। আর ঠিক 1919 খ্রিস্টাব্দে খনন কাজ শেষ হলে পাহাড়পুরকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়। পাহাড়পুর খননের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া যায়, যার মধ্যে রয়েছে পোড়ামাটির ফলকচিত্র, ব্রোঞ্জের মূর্তি, মাটির সিল, রূপ্য মুদ্রা এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উপকরণ। এই সমস্ত নিদর্শন সমূহ বর্তমানে পাহাড়পুর বৌদ্ধবিহার সংলগ্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে। দর্শনার্থীরা এখানে এসে প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতা, শিল্প ও সংস্কৃতির নিদর্শন সমূহ প্রত্যক্ষ করতে পারে। পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। প্রতিদিন শত শত দেশি বিদেশি দর্শনার্থীকে আকর্ষণ করে। এই দর্শনার্থীদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সম্প্রতি একটি আধুনিক রেস্ট হাউস নির্মাণ করেছে। এটি মূলত গবেষক ও দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য নির্মিত হয়েছে, যারা একদিনে ভ্রমণ শেষ করতে পারেন না। রেস্ট হাউসটি সরকারিভাবে নির্ধারিত ভাড়ায় ভাড়া দেওয়া হয় এবং ব্যবহারের জন্য পূর্বানুমতির প্রয়োজন হয়। বিশ্রামের জন্য বিহার প্রাঙ্গণে নির্মিত হয়েছে 10টি ছাউনি, যেখানে দর্শনার্থীরা বসে বিশ্রাম নিতে পারেন। ছাউনিগুলোর পাশেই রয়েছে একটি প্রাচীন আদলে নির্মিত পুকুর, যা পরিবেশকে আরো মনোরম করে তোলে। এছাড়াও গাছের ছায়ায় বসার জন্য বেশ কিছু বেঞ্চ রয়েছে এবং পর্যাপ্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। পাহাড়পুর বৌদ্ধবিহার এবং এর আশেপাশের মনোরম পরিবেশ নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ফেসবুকে দেখে থাকলে আমার এই ছোট্ট পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর পাশে থাকায় আমার অনুপ্রেরণা। ধন্যবাদ।